বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের অন্যতম একজন সাদিক কায়েম। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। মাত্রই এই খবরটি প্রকাশিত হয়েছে। এর আগ পর্যন্ত মোটামুটি কেউ জানতেন না যে তিনি শিবিরের নেতা বা কিংবা তিনি শিবির করেন। এবং এই খবরটি প্রকাশিত হওয়ার পর এটি নিয়ে সারা দেশে, বাংলাদেশের বাইরে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন সব জায়গায় আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এবং একই সঙ্গে যে প্রসঙ্গটি সামনে উঠে এসেছে সেটি হচ্ছে একটি এথিক্যাল কোশ্চেন উঠে এসেছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা গত জুলাই মাসে আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে এবং আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এরকম একটি আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে। এবং তারা এই যে পরিচয় গোপন করে এই আন্দোলনটি করেছেন, সাধারণ মানুষের আবেগকে এবং সমর্থনকে তারা তাদের দিকে টেনেছেন নিজেদের পরিচয় গোপন করে, এটা কতটা এথিক্যাল, এই প্রশ্নটা অনেকেই করেছেন। আবার অনেকের মধ্যে এই আলোচনাটাও হচ্ছে, আমরা তো আগেই বলেছিলাম যে এরা সব শিবির, এরা জামাত, তোমরা তো আমাদের কথায় পাত্তা দাও নাই, এখন বুঝো। এখন এই যে দ্বিমুখী এই আলোচনা সমালোচনা, এর বাইরে থেকেও যেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটি হচ্ছে এত তাড়াতাড়ি হঠাৎ করেই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যারা শিবির থেকে এসেছেন কিংবা শিবিরের যেসব নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করার জন্য এত দ্রুত উতলা হয়ে উঠল, আমি উতলা শব্দটা ব্যবহার করলাম, উতলা হয়ে উঠলেন কেন? এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় এবং আলোচনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি অ্যাঙ্গেল। যাই হোক দর্শক, সাদিক কায়েমের খবরটি প্রকাশিত হওয়ার পর আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় যত কথাবার্তা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে এবং অনেকে বলার চেষ্টা করছেন যে আসলে, এবং কি ইসলামী ছাত্র শিবিরের একটি পেজ থেকেও নাকি বলা হয়েছে যে সমন্বয়কদের 152 জন সমন্বয়ক আছে, তার মধ্যে 108 জনই হচ্ছে ছাত্র শিবিরের। আমাদের সাংবাদিক বন্ধু শাহেদ আলম নিউ ইয়র্কে থাকেন, তিনি, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে তুমুলভাবে অ্যাক্টিভ এবং আওয়ামী লীগ বিরোধী এই যে আন্দোলন, সেই আন্দোলনে গত কয়েক বছর ধরে, দীর্ঘ সময় ধরে তিনি জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এবং তিনি একটি ফেসবুকে তার একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং সেইটায় তিনি বলেছেন, আমি একটু যদি সেখান থেকে পড়ে শোনাই আপনাদেরকে, পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার ইমানের প্রতি বেঈমানি করেছে। তিনি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে এই পোস্টে দিয়েছেন। তিনি বলছেন যে অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে, শিবিরের ডাকে সাড়া দেয়নি। শাহেদ আলম এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং তিনি এখন বলছেন যে সাদেক কায়েম যে কাজটি করেছে কিংবা ছাত্র শিবিরের যারা শিবির পরিচয় না দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কিংবা অংশগ্রহণ করেছে, তারা সাধারণ ছাত্রদের বা জনতার ইমানের প্রতি বেঈমানি করেছে। শাহেদ আলমের এই বক্তব্যটিকে ধরে আমরা কি এরকম একটি উপসংহারে টানবো যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে জুলাই মাসে, যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, তারা আসলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, একটি প্রতারণার আন্দোলন এটি। তারা জনগণের বিশ্বাসের সাথে বেঈমানি করেছে, বেঈমানি করে জনগণের আবেগ এবং পুঁজিকে ব্যবহার করেছে। আমি ঠিক অত দ্রুত ওরকম একটি উপসংহারে যেতে চাই না, কিন্তু শাহেদ আলমের বক্তব্য ধরে এরকম একটি উপসংহার সহজেই টানা যায়। দর্শক, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে যখন আন্দোলনটি দানা বেঁধে উঠছে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করা হয়েছিল যে এরা জামাত শিবির, এরা বিএনপি, এটা সাধারণ ছাত্রদের আন্দোলন নয়। এবং আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় বারবার বলা হচ্ছিল যে এটি জামাত শিবিরের আন্দোলন, এটি সাধারণ ছাত্রদের আন্দোলন নয়। এবং আজকে সাদিক কায়েমের নিজের পরিচয় প্রকাশের মধ্য দিয়ে এটি প্রমাণিত হলো যে আওয়ামী লীগের সমর্থকরা যে কথাটি বলছিলেন যে এটি জামাত শিবিরের আন্দোলন, তাদের সেই বক্তব্যটি, সেই ধারণাটি যে সত্য, তারা আগে থেকে এটি বুঝতে পেরেছিলেন, তার একটি প্রমাণিত স্বীকৃতি পাওয়া যাচ্ছে।
কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের লোকজন কিংবা ছাত্রলীগের লোকজন তাদের সমর্থকরা যতই বলেছেন যে এটি জামাত শিবিরের আন্দোলন, তাদের সেই বক্তব্য সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি এই কারণে যে আওয়ামী লীগ বিভিন্ন সময় যারাই তাদের বিরোধিতা করেছে, যারাই তাদের সমালোচনা করেছে, তাদেরকে বিএনপি, তাদেরকে জামাত, তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে দিয়ে এমন একটি মানুষকে এত বীতশ্রদ্ধ করে ফেলেছে যে তারা যখন সত্যিকার অর্থেই যখন জামাত শিবির একটি আন্দোলন শুরু করেছে তখন তাদের আর সেই কথাকে কেউ আস্থায় নেয়নি, কেউ বিশ্বাস নেয়নি। বা বিষয়টি এইভাবে বলা যায় যে তারা আসলে সাধারণ মানুষের বিশ্বাসকে হারিয়ে ফেলেছিলেন। তাছাড়া এটিও বাস্তবতা, এটিও তো সত্য যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড প্রচণ্ড রকমের ক্ষোভ তৈরি হয়েছিল নানা কারণে, তাদের মানে ঔদ্ধত্য, তাদের খারাপ ব্যবহার, দুর্নীতি, ছাত্রলীগের নানা জায়গায় সন্ত্রাস। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে, আমি দেখলাম যে অমির রহমান পেয়াল, আওয়ামী লীগ সমর্থক একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা তাদের নাকি 40%ই হচ্ছে মানে শিবিরের কর্মী বা শিবিরের। এবং আমার মনে পড়ে অনেক দিন আগে, আরও বেশ অনেক বছর আগে, একজন আওয়ামী লীগের কোনো একটি সহযোগী সংগঠনের একজন কেন্দ্রীয় নেতা কথা প্রসঙ্গে বলছিলেন যে এখন আর দেশে কোথাও শিবির নেই, সব ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে গেছে, যুবলীগ হয়ে গেছে। কিন্তু কি হয়েছে, একদিকে আওয়ামী লীগ তাদের মানে আমি যদি বলি যে দুঃশাসন, তাদের দুর্নীতি, তাদের খারাপ ব্যবহার, ছাত্রলীগের সন্ত্রাস, ঔদ্ধত্য, মানুষের সঙ্গে কাউকে পাত্তা না দেওয়া, কর্মীদেরকে মূল্যায়ন করা, মানে সত্যিকার অর্থের তৃণমূলের কর্মীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, এইসব বিষয় মিলিয়ে তারা একদিকে জনগণের কাছ থেকে দূরে সরে গেছে, আবার সেই সংগঠনের মধ্যে এক শ্রেণীর নেতা কর্মীরা পয়সার বিনিময়ে হোক আর যেভাবেই হোক সেখানে ছাত্র শিবিরকে পুনর্বাসিত করেছে, নানা জায়গায় নেতৃত্বে তারা পুনর্বাসিত হয়েছে। আমি দেখলাম যে এক জায়গায় কেউ একজন বলছেন যে শিবিরের আরেকজন নেতা, তিনি নাকি জসিমউদ্দিন হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন অনেক বছর, ছাত্রলীগের বিগত সময়কার কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি শিবিরের লোক, এরকম কথাও এখন বলা হচ্ছে। তার মানে কি, যে একদিকে আওয়ামী লীগ জামাত শিবিরকে মানে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, আবার তারা এসে সব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মানে ঢুকে পড়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় তারা সংগঠিত হয়েছে, শক্তিশালী হয়েছে এবং শক্তিশালী হয়ে একটি সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ তাদেরকে খাইয়ে পরিয়ে আদর যত্ন করে মানে শক্তিশালী করেছে এবং আর আওয়ামী লীগ নিজে তার ঘাতককে যত্ন আত্তি করে বড় করেছে এবং তাদের হাতে আওয়ামী লীগের পতন হয়েছে। যাই হোক, সেটি অন্য আলোচনা। কিন্তু মূল জায়গাটি হচ্ছে, আমি যে জায়গাটায় দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমার কাছে মনে হয়েছে যে ঠিক এত অল্প সময়েই তারা কেন পরিচয় প্রকাশ মানে আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করার জন্য তো উতলা হয়ে উঠল। দর্শক, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে 5ই আগস্ট যখন সেনাবাহিনীর প্রধান বক্তৃতা করছিলেন, তিনি যে কোনো রাজনৈতিক দলের আগে প্রথম জামাত ইসলামের আমির আছেন সেখানে, সেই কথাটি তিনি উল্লেখ করেছিলেন এবং একাধিকবার উল্লেখ করেছিলেন। এবং সেটি আসলে একটি বার্তা ছিল, যারা বোঝার তারা বুঝেছেন যে মানে এই আন্দোলনের পরে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে মোস্ট পাওয়ারফুল হচ্ছে জামাত ইসলামী। এবং 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতে আমরা যদি তাকাই, আমরা দেখলাম কি, যে আমরা দেখলাম যে বিএনপি ভেবেছে যে তারাই আসলে এখন ক্ষমতায় চলে এসেছে, সো পাওয়ার তারা সারা দেশে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, এই ধরনের নানা কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে পড়েছে, তারা দখল, বাণিজ্য এইসবের দিকে তারা মনোযোগী হয়েছে। আবার আমরা দেখলাম কি, জামাত ইসলামের আমির রেডিও, টেলিভিশন, বেতার ভবন পরিদর্শনে যাচ্ছেন, সিদ্ধেশ্বরী মন্দিরে পরিদর্শনে যাচ্ছেন, নানা জায়গায় অ্যাজ ইফ মানে বিজয়ী দলের নেতা তিনি এখন দেশের প্রধান, ওইরকম একটা ফ্লেভার নিয়ে তিনি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, মত বিনিময় করছেন, সভা সমাবেশ করছেন। অবশ্য গত সাম্প্রতিক সময়টা তিনি আবার একটু লো প্রোফাইলে চলে গেছেন, কিন্তু সেই সময়টায় তার চাল চলন, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখে কারো কিন্তু বুঝতে অসুবিধা হয়নি যে তিনি আসলে ক্ষমতার মূল জায়গাটায়। এবং আমরা দেখলাম যে বিএনপির সঙ্গে জামাতে ইসলামীর একটা দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি যত বেশি অস্থির হয়ে উঠেছে যে কত দ্রুত নির্বাচন হবে, জামাত ততই বলেছে যে আমরা সময় দিতে রাজি আছি, তাড়াহুড়ার কিছু নাই। কারণ জামাত জানে যে তাদের হাতে ক্ষমতা, সো কাছে তাদের তাড়াহুড়া করার কিছু নেই। আর বিএনপি জানে যে তাদের হাতে ক্ষমতা না, কাজে তাদের ক্ষমতায় আসতে হবে। এবং আস্তে আস্তে আসলে বিএনপি বুঝে গিয়েছিল যে তাদের হাতে ক্ষমতাটি নেই এবং তাদের
ক্ষমতায় আসার পথটা আসলে অত সহজ না। এবং যখন তারা বুঝতে পেরেছে যে তাদের ক্ষমতায় আসার পথটা আসলে অত সহজ না, ঠিক সেই সময় থেকে তারা নির্বাচনের প্রশ্নে, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে নানা প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং সেই জায়গায় জামাতে ইসলামীর সঙ্গে বিএনপির একটা আপাত দূরত্ব তৈরি হতে দেখা গিয়েছে। কিন্তু তারপরই আমরা দেখলাম যে আসলে এই আন্দোলন কাদের নেতৃত্ব হয়েছে, কারা আওয়ামী লীগকে হটিয়েছে, কারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, তার ক্রেডিট নিয়ে এক ধরনের আমরা একটা লড়াই হতে দেখলাম। আমরা দেখলাম যে মানে সমন্বয়কদের, ছাত্র উপদেষ্টাদের কারো কারো বক্তব্যে মানে বিএনপির প্রতি এক ধরনের অনীহা কিংবা বিএনপির প্রতি এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের ভাব প্রকাশিত হওয়ার পর বিএনপির পক্ষ থেকে বা বিএনপির শুভানুধ্রীরা তারা তাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এই আন্দোলন কেবল তারা না, বাকি সবাই মিলে, কিংবা গত 15 বছর বিএনপি কী ধরনের ত্যাগ, তিতিক্ষা বা নির্যাতনের ভিতর দিয়ে গেছে, সেই সব বিষয়গুলো তারা আলোচনায় আনার চেষ্টা করেছেন। অর্থাৎ তখন মনে হয়েছে যে এই আন্দোলনে বিএনপির যে কোনো ভূমিকা আছে সেটি কোনো জায়গা থেকে, কোনো পয়েন্ট থেকে মুছে অস্বীকার করা হচ্ছে, এবং বিএনপি ততই তারা যে ভূমিকা রেখেছে সেটি তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে। এবং আমরা সর্বশেষ দেখলাম যে গত কয়েকদিনের আগেই রুহুল কবির রিজভী তিনি তার এক বক্তৃতায় বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে বসে এই আন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করেছেন এবং তিনি নানা জায়গায় নেতৃত্ব দিয়েছেন। এবং আমি আরও কয়েকটা ভিডিও আমি দেখেছি যে যারা নিজেদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় দাবি করে তারা বলছেন যে তিনি সহ তার অনেক বন্ধুরাই মানে তারেক রহমান লন্ডন থেকে সরাসরি বলেছেন এবং তার নির্দেশনা অনুসারে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে পিকেট করেছেন বা আন্দোলন করেছেন। সেই সময়টা আসলে পরিষ্কার হয়ে উঠেছিল, স্পষ্ট হয়ে উঠেছিল যে বিএনপি এই আন্দোলনে যে তাদের ক্রেডিট আছে সেটি তারা হারিয়ে ফেলছে এবং তারা সেটি গেইন করতে চাচ্ছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা এটিকে ছাত্রদের আন্দোলনের জায়গায় রাখতে চেয়েছেন, অন্য রাজনৈতিক নেতাদেরকে তারা কোনো রকম অংশীদার করতে চাচ্ছেন না। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন যে ছাত্ররা তাকে নিয়োগ করেছে এবং ছাত্ররা একটা পরিবর্তন এনেছে। সেটি নিয়েও আমরা দেখেছি যে বিএনপি সহ যারা মানে ইউটিউবে কিংবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কথাবার্তা বলেন, বিএনপি সমর্থক হিসেবে পরিচিত, তাদের অনেকে এই বিষয়টি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন যে আপনি কেবলমাত্র ছাত্রদেরকে কেন ক্রেডিট দিচ্ছেন, এই আন্দোলন তো আরও অনেকে ছিল, ছাত্র সমাজের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল, শ্রমিকদের ভূমিকা ছিল, সাধারণ মানুষের ভূমিকা ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবারই, তারপরে তিনি একবার ছাত্র জনতা শব্দটি উল্লেখ করেছেন, কিন্তু আলাদাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনৈতিক দলকে ক্রেডিট দেননি, তিনি ছাত্রদেরকে ক্রেডিট দিয়েছেন। এবং সেই ছাত্ররা এখন আলোচনা থেকে মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে যে সেই ছাত্ররা আসলে শিবিরের নেতা, শিবিরের কর্মী। এবং এই জায়গাটায় বিএনপির একটা মানে অন্তর্জালার একটা কারণ ছিল। এবং সেই জায়গা থেকে এসে আমার কাছে মনে হচ্ছে যে এখন যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং বিএনপির নেতা কর্মীরা যে এই আন্দোলনটি তাদের নেতৃত্বে হয়েছে, তারেক রহমান সমন্বয় করেছেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কাজেই আওয়ামী লীগ পতনের আন্দোলনের ক্রেডিটটা যে বিএনপির, এরকম একটি জায়গায় যখন দাঁড়িয়েছেন তখন তারা সমন্বয়কদের কেউ কেউ এখন সাদিক কায়েম, কাল পরশু হয়তো আরও কেউ এভাবে বলতে শুরু করবেন যে তারা ছাত্র শিবিরের কি পোস্ট হোল্ড করেন, এবং আলটিমেটলি বিষয়টি তারা এখন বিএনপির ক্রেডিটটাকে ঠেকিয়ে দেওয়ার জন্যই কিংবা বিএনপিকে ক্রেডিট না দেওয়ার জন্যই তারা এখন, এবং এটি যে পুরোই জামাতের আন্দোলন, তারা এককভাবে সেই ক্রেডিটটি নেওয়ার জন্যই আমার কাছে মনে হয়েছে যে এখন তারা পরিচয় দিতে শুরু করেছেন। যাই হোক, তারা পরিচয় দিন, তারা আন্দোলনটি করেছেন, কিন্তু আবার এই জায়গাটায় যে যারা মানে সেই সময়ে যারা বুঝতে পেরেছিলেন যে এটি আসলেই জামাত, বিএনপি কিংবা জামাত ইসলামের আন্দোলন কিংবা ইসলামিস্টদের আন্দোলন, এবং তারা বলার চেষ্টা করেছেন, এবং তাদের অনেক বন্ধুরা বামপন্থীরা যারা এটিকে মানেননি, তারা এটিকে ঠিক আওয়ামী প্রোপাগান্ডা হিসাবে, মানে অন্যান্য বারের মতোই আওয়ামী প্রোপাগান্ডা হিসাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাদের মধ্যে কি এখন প্রতিক্রিয়া হচ্ছে? শাহেদ আলম যেমন বলেছেন যে এটি হচ্ছে একটি বেইমানি, তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্টের হেডিং করেছেন মুনাফেকের হাটবাজার। সো
বাকিরাও কি তারা কি নিজেদেরকে প্রতারিত মনে করছেন, বা জনগণ কি তারা নিজেদেরকে প্রতারিত মনে করছেন যে আমরা আসলে জামাত শিবিরের তারা সাধারণ ছাত্র হয়ে এসেছিল এবং সাধারণ ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, জামাতের পাশে না, শিবিরের পাশে না, এরকম ভাবনা কি তাদের মনেও তৈরি হয়েছে? আমরা জানি না। দর্শক, আপনাদের কিছু মনে হলে সেটা আপনারা বলতে পারেন। যদি আপনারা প্রতারিত বোধ করে থাকেন, যদি আপনাদেরও শাহেদ আলম যেমনটি বলেছে যেটি মুনাফেকের হাটবাজার, আপনাদেরও যদি মনে হয় যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে আন্দোলনটি হয়েছে, যে আন্দোলনে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই আন্দোলনটি আসলে সাধারণ জনগণের আবেগের সাথে, তাদের ভাবনার সাথে একটা প্রতারণামূলক আন্দোলন ছিল, যদি আপনাদেরও সেটি মনে হয় কমেন্ট বক্সে সেটি বলতে পারেন। বাট একটি জায়গায় আমি নিজে একমত যে দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনটা এইভাবে চেয়েছিল কি না সেটি নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু দেশের মানুষ একটি গণতান্ত্রিক পরিমণ্ডল চেয়েছিল। দেশের মানুষ দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা চেয়েছিল, দুর্নীতিমুক্ত একটি শাসন ব্যবস্থা চেয়েছিল। দেশের মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের একটি সুযোগ অধিকার চেয়েছিল। সে বিষয় নিয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। পরিবর্তিত অবস্থায় তাদের সেই চাওয়াটি, সেই আকাঙ্ক্ষাটি বাস্তবায়িত হবে কিনা সেটিও এখন আর প্রশ্ন মুক্ত নয়। সেটি নিয়েও এখন যথেষ্ট সংশয় তৈরি হচ্ছে, সংশয় তৈরি হয়েছে। সামনে হয়তো আরও অনেক অনেক প্রশ্নের সৃষ্টি হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।